আমি বিশ্বাস করি না যে আমি একজন ক্লাসিক্যাল সিঙ্গার। যে সময় মহিলা শিল্পীদের শিল্পী বলা হতো না, তাওয়াইফ বলা হতো, কলাকার বলা হতো না, সেই সময় এক মহিলা ওই স্ট্যান্ডটা নিয়েছিলেন। আমি প্লেব্যাক করতে খুব ইন্টারেস্টেড নই। ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটার কি হবে, ওর কথা কে বলবে? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাটিয়ালা ঘরানার গায়িকা কৌশিকী চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তীর মেয়ে হয়েও নিজেকে এখন আর ক্লাসিক্যাল সিঙ্গার বলেন না তিনি। এই কারণে সমালোচিতও হচ্ছেন। কৌশিকী ও তার স্বামী পার্থসারথী দেশিকান তাদের সন্তান ঋষিতকে বড় করছেন সঙ্গীতের তালিম দিয়ে। তার মিউজিক্যাল জার্নি নিয়ে বিবিসি নিউজ বাংলার সঙ্গে খোলামেলা আলোচনায় কৌশিকী। সব ফ্যামিলিতে যারা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন হোয়াটএভার, মানে যেখানে ফ্যামিলি লেগেসিতে গান বাজনা বা যে কোনো আর্ট ফর্ম আসে, তারা সবাই যে নেসেসারিলি গান করে তা তো ইম্পর্টেন্ট না। যে গান গাইতে ভাল লাগে, আনন্দেও গান গাই, দুঃখেও গান গাই, রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতেও গান গাই, গাড়ি চালাতে চালাতেও গান গাই, পাহাড় দেখলেও গান গাই, সমুদ্র দেখলেও গান গাই। এই বন্ধুত্বটা যদি গান বিষয়টার সাথে না হতো, তাহলে ওই রিগারাস ডিসিপ্লিনটা আমি করতে পারতাম না, আমি গিভ আপ করতাম। অ্যাজ আ গুরু অ্যান্ড অ্যাজ আ ফাদার, পণ্ডিত অজয় চক্রবর্তী কতটা আলাদা এবং সেই ডিফারেন্সটা কী করে স্ট্রাইক করে? দেখুন, অ্যাজ আ ফাদারটা না আমি খুব ভালো জানি না। বাবা প্রথমে তো আমার গুরু, এবং সেটা যেহেতু বাবা মেয়ে ইকুয়েশনটা তৈরি হওয়ার আগেই হয়ে গেছে, সেহেতু বাবা মেয়ে ইকুয়েশনটা সবসময় পেছনে ছিল। মানে ওটা একটা গিভেন, ওটা তো আছেই। ওটা নিয়ে যে মানে উই হ্যাভ নেভার ওয়ার্কড অন ইট অর উই হ্যাভ নট লিভড ইট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য গুরু শিষ্য ইকুয়েশন। সেই রিলেশনশিপটা কি ঋষিতের সঙ্গে আপনার রিলেশনশিপে রিফ্লেক্টেড হয়? না, একদম হয় না। ঋষিতার আমি একেবারেই মা আর ছেলে, মানে প্রথমে মা আর ছেলে। তারপরে হ্যাঁ, গান আমিও শেখাই, পার্থও শেখায়। যেহেতু গানটাই আমরা করি, গান বিষয়ক আলোচনাটা বাড়িতে, ওই ধরনের কথাবার্তা শেয়ার করাটা, ওটা একটা ন্যাচারাল। মানে যেরকম বাড়িতে আরও 5টা জিনিস নিয়ে কথা হয়, গান নিয়ে কথা হওয়াটা স্বাভাবিক, কারণ ওটা একটা শেয়ার্ড লাভ। ইটস আ মিউজিক লাভিং স্পেস ওয়্যার মিউজিক হ্যাজ নো ডেফিনেশন, মিউজিক হ্যাজ নো বাউন্ডারি, যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাই ভালো, অন্যগুলো খারাপ, এরকম কোনো জাজমেন্ট নেই। সব ধরনের গান বাজনা নিয়ে কথা হয়, সব ধরনের গান বাজনা আমি যেগুলো জানি সেটা আমি শোনাই, পার্থ যেটা জানে সেটা পার্থ শোনায়, ও যেটা জানে সেটা ও আমাদের শোনায়, এবং উই শেয়ার আ স্পেস। তার মধ্যে ডিফারেন্সেস আছে, মানে প্রেফারেন্সের ডিফারেন্স আছে, যে কোনোটা হয়তো উই উড প্রিফার সামথিং ওভার সামথিং, হি উড প্রিফার সামথিং এলস। রেসপেক্ট হ্যাজ ইটস ওন স্পেস, বাট আই থিঙ্ক ফ্রেন্ডশিপ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। তো সেই জন্য ওই হায়ারার্কির মতো গুরু শিষ্য কোনো ইকুয়েশন আমার সাথে ঋষিতের নেই। ঋষিতের ওপর টু ক্যারি দ্য নেমস অফ চক্রবর্তী অ্যান্ড দেশিকান, হাউ হেভি ইট ইজ? Absolutely not heavy. He doesn't have any burden. I mean, latently he will, কারণ ওটা তো আমাকে ওকে ডিসোন করতে হবে তাহলে, যে তুমি আর আমার ছেলে নও, টু রিলিজ অল দ্য বার্ডেন্স ফ্রম হিম, সেটা তো করতে পারবো না। সেই জন্য লেটেন্টলি একটা থাকবে, কিন্তু ওর ওপরে থাকবে না। আর আরেকটা জিনিস যেটা অ্যাজ প্যারেন্টস আমরা খুব কনসিয়াসলি করার চেষ্টা করি, কারণ এই বার্ডেনটা না আমাদের কারোর উপর থাকে না, এই বার্ডেনটা আমাদের উপর সমাজ চাপায়। যারা বাবার গান ভালোবাসেন, যারা পার্থর গান ভালোবাসেন, যারা আমার গান ভালোবাসেন, যারা মায়ের গান ভালোবাসেন, তারা এই বার্ডেনটা ওর উপরে চাপাবে। অ্যাজ আ ফ্যামিলি, অ্যাজ প্যারেন্টস, আমি আর পার্থ খুব কনসিয়াসলি ওকে এই বার্ডেনটা থেকে সবসময় আলাদা রাখার চেষ্টা করি, এবং এই বার্ডেনটা আমাদের ওপর থেকে যাতে ওর ওপরে মানে ট্রিকল ডাউন এফেক্ট হয়ে আবার ওর ওপরেও না চাপে, সেটার জন্য উই আর ভেরি অ্যাওয়্যার অ্যান্ড কনসিয়াস। আপনার কি মনে হয় একজন পপ সিঙ্গার, একজন ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার বা একজন বলিউড সিঙ্গার, ক্লাসিক্যাল মিউজিকের কোন অ্যাসপেক্টটা ইজ আ মাস্ট হ্যাভ ফর দেম? ক্লাসিক্যাল মিউজিকের কোনো অ্যাসপেক্ট, কোনো মিউজিকের কোনো কিছুই মাস্ট হ্যাভ বলে আমি মনে করি না। আমি মনে করি যে যদি কেউ গান করতে চায়, তার প্রথম দরকার গলা, হ্যাঁ, আর মন। এই দুটো জিনিস ছাড়া গান হয় না। আর যে যন্ত্র বাজাতে চায়, তার মন লাগে, ভেতরে গান থাকতে হয়, আর ওই ইনস্ট্রুমেন্ট বাজানোর স্কিলটা শিখতে হয়। প্রথমত আমি এখানে একটা অস্বস্তিকর একটা স্টেটমেন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আমি না খুব ডেফিনেশনে বিশ্বাস আর করি না। আর করি না বলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেয়ার ওয়াজ এ টাইম যখন আমি বিশ্বাস করতাম। আমি বিশ্বাস করি আমি একজন সিঙ্গার। আমি বিশ্বাস করি না যে আমি একজন ক্লাসিক্যাল সিঙ্গার। আমার জীবনের অনেকটা সময় আমি নিজেকে এটা বলেছি যে আমি একজন ক্লাসিক্যাল সিঙ্গার, কিন্তু তারপরে ওই সংজ্ঞাটা ভেঙে গেছে, এবং ভেঙে গিয়ে একটা ছোট বাক্স ভেঙে আমি একটা বড় পৃথিবী দেখেছি।
কাজে ওই বাক্সটা আমাকে সেফটি দিয়েছে, ওই বাক্সটা আমাকে ডিসিপ্লিন দিয়েছে, ওই বাক্সটা আমাকে একটা চারদিকের নয়েজটাকে কাট করে একটা ফোকাস দিয়েছে, যেটা আমার জীবনের শুরুর দিকে কিছু বছর দরকার ছিল। আমি হয়তো একটু বেশি সময় নিয়েছি, কারণ ওই কন্ডিশনিংটা আমার মধ্যে ছিল যে এইটা আমার ডেফিনেশন, আমি রাগ সঙ্গীত গাই, আমি ক্লাসিক্যাল সিঙ্গার, এটা আমার ডেফিনেশন। কিন্তু একটা সময়ের পরে ওই ডেফিনেশনটা আমার নিজেরই মনে ভেঙে গেছে। তার কারণ আমি গজল গাই, তাহলে আমি ক্লাসিক্যাল সিঙ্গার কি থাকবো না? আমি যদি একটা কীর্তন গাই যেটা আমার শুনে খুব ভালো লেগেছে, তাহলে কি আমি গাইয়ে থাকবো না? তাহলে কি আমি বিচ্যুত হলাম কোথাও থেকে? তাহলে কি আমার ডিগ্রেডেশন হলো? তাহলে কি আমি ওই ক্লাসিক্যাল মিউজিকের সিংহাসন থেকে নেমে পড়লাম? তাহলে কি কোনো মিউজিক নিচু, কোনো মিউজিক উঁচু? এইটা যখন হয় তখন ওই যে বললাম একটা মন আছে আর একটা গলা আছে, তখন এই মনটা চেঞ্জ হয়। কারণ আমি তখন যে সোর্সটা থেকে আমার গান আসছে, সেই সোর্সটা শুধু ক্লাসিক্যাল মিউজিকের চিন্তায় আবদ্ধ নয়, সেটা তখন ওই ওই এগশেলটা ভেঙে গেছে। তখন আমি দরজা জানলা ভেঙে গিয়ে আমি আকাশ দেখতে পাচ্ছি। তখন আমার মনে হবে আমি তাহলে তো এদিকেও যেতে পারি, ওদিকেও যেতে পারি, এই গানটাও যদি আমার গাইতে ইচ্ছে করে আমি গাইতে পারি, ওই গানটাও যদি গেয়ে আমি নিজের আনন্দ পাই তাহলে সেটা গাইতে পারি। এইটা যখন হয় তখন ভয়েসটাকে প্রিপেয়ার করতে হয়, কারণ ক্লাসিক্যাল মিউজিকের ভয়েসের প্রিপারেশন আলাদা, অন্যান্য পপুলার ফর্মস অফ মিউজিকের ভয়েসের প্রিপারেশনগুলো সবগুলোর আলাদা। ক্লাসিক্যাল মিউজিক শেখা মানে মালকোষের সমস্ত পসিবল ফ্রেজেস এবং তার মিড় এবং তার গমক এবং তার তানের রাস্তা এবং তার বন্দিশ এবং তার 10টা তানের রাস্তা অঙ্গ, 10টা বন্দিশের মুখড়া, তার উপজ, তার আমদ, তার বোলতান, এটা শেখা মানে ক্লাসিক্যাল মিউজিক শেখা। সারেগামা পাধানিসা শেখা মানে সুরে গাইতে শেখা, মানে তালে গাইতে শেখা, মানে তালের সাইকেলকে চেনা, মানে ছন্দ জানতে পারা, মানে ছন্দকে নিয়ে সুরকে নিয়ে খেলা করতে পারা, মানে ক্লাসিক্যাল মিউজিক শেখা না। এটা শেখা মানে গান শেখা। বলিউডে আপনার লাস্ট কাজ আমার যতদূর মনে পড়ছে শিকারা 2020 সালে, আর বাংলা সিনেমাতে বিসমিল্লাহ 2022 সালে। এবং ফিল্ম মিউজিকের ক্ষেত্রে আমরা চুজিংয়ের ক্ষেত্রে অনেক গ্যাপ দেখতে পাই, অনেক বছরের গ্যাপ দেখতে পাই। এই যে আপনি ফিল্ম মিউজিকগুলো সিলেক্ট করেন, হোয়াট আর দ্য চেকলিস্ট দ্যাট ইউ ফলো? কিছু না, আমি গাইতে চাই না সিনেমার গান। এটা দিস ইজ এ স্টেটমেন্ট দ্যাট শুড গো অন রেকর্ড অ্যান্ড দ্যাট হ্যাজ গন অন রেকর্ডস মেনি টাইমস। আমি প্লেব্যাক করতে খুব ইন্টারেস্টেড নই, কোনোদিনও ছিলাম না। আমি যে গানগুলো গেয়েছি সেগুলো জেনারেলি গেয়েছি যারা মিউজিক ডিরেক্টরস বা যারা সিনেমার সঙ্গে জড়িত কোনোভাবে, তারা আমার খুব বন্ধু এবং খুব কাছের মানুষ, তাদেরকে না বলতে পারিনি, ওই জন্য গেয়েছি। সিনেমায় গান করাটা আমার মানে ওইটা ভালো নয় বা এরকম কোনো, অসাধারণ। এবং আমি এত শিখেছি এবং নিজেকে আমাকে এত ভেঙে গড়তে হয়েছে প্লেব্যাক করতে গিয়ে, বিকজ প্রজেকশন আলাদা, একদম আলাদা, মানে একদম ওই মনটাই আলাদা, যে মন থেকে গানটা হয়, যে মনটায় আমি অভ্যস্ত বেশি করেছি, যেটা আমার কন্ডিশনিং, সেটা থেকে এত আলাদা। আমি অনেক শিখেছি, কিন্তু সিনেমায় গান করতে আমি কোনোদিনও খুব উৎসাহী ছিলাম না। আমি এক্সপেরিমেন্ট করতে খুব উৎসাহী ছিলাম, সেই উৎসাহতে প্রথম একটা দুটো সিনেমায় গান গেয়েছি, কারণ ওটা আরেকটা নিউ থিং ফর মি টু ট্রাই অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ, সেই জন্য করেছিলাম। আর তারপরে বেশি না বলতে পারিনি, আর তারপরে একটা সময়ের পরে যারা আমার খুব কাছের মানুষ তাদেরকেও না করেছি, কারণ রিসেন্টলি ইন্দ্রদীপদাকেও না বলেছি, প্লিজ ক্ষমা করবেন, ইচ্ছে করে না গাইতে। I will rather speak for independent music. I will be a representative of independent music, কারণ এইটার কথা বলার লোক খুব কম। সবাই ভাবছে যে সিনেমার গান গাইলে বোধহয় আরও বেশি নাম হবে, আরও বোধহয় বেশি ক্রেজ হবে, আরও বোধহয় বেশি পপুলারিটি হবে। নিশ্চয়ই হবে, কিন্তু এই গান বাজনাটার কী হবে? ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটার কী হবে? ওর কথা কে বলবে? ওর কথা বলার জন্য তো ওর গলা চাই, সেই গলাটা কে হবে? তা আমার সেন্স অফ বিলঙ্গিংটা কোথাও একটা স্ট্রঙ্গার দ্যান my individual pursuit for happiness and money and success and fame or whatever. আর আমি মনে করি না যে সিনেমায় গাওয়া বা প্লেব্যাকে গাওয়াটা একজন গাইয়ের জন্য খুব উত্তরণ। কারণ আমাকে অনেকেই বলে আপনি এত ভালো গান, আপনি বলিউডে গান না কেন? আমি যে ভালো গাইলে বলিউডে গাইতে হবে এটা কে বলেছে? প্রিসাপোজিশনটা আমি বিশ্বাস করি না। কারণ ভালো গাইলে ভালো গান গাইতে হবে, ভালো গাইলে বলিউডে গাইতে হবে না। কারণ সবাই যারা ভালো গান তারা বলিউডে গান না, আর সবাই যারা বলিউডে গান তারা ভালো গান না। ধরুন একজন সিঙ্গার, তার নিজস্ব তার যে পেরেন্ট ঘরানা আছে, সে কোনো কিছু একটা এলিমেন্ট সে কোনো একটা অন্য ঘরানা থেকে সেই স্টেজে সেটাকে পারফর্ম করতে চাইলো। হাউ ইজ দ্যাট এনকারেজিং ক্লাসিক্যাল মিউজিক ফেয়ার অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? I think it's amazing. I think everyone should do that. But they will be criticized, but they still should do that.
ফর মিউজিক। কারণ যে পৃথিবীতে আমার ছেলে বড় হয়ে ওয়াশিংটনে পড়তে যাবে, এটা আমরা আনন্দ পাই। সেখানে একটা ঘরানায় গান শিখে সে অন্য ঘরানার একটা গান গাইবে, এটাতেও আমাদের আনন্দ হওয়া উচিত, বিকজ দ্যাটস অলসো এক্সপ্যানশন। আমার ছেলে যখন বিদেশে যাবে, ও কিন্তু আমার ছেলেই থাকবে, ওর ভিত্তিটা, ওর ফাউন্ডেশনটা আমার আমার আইডিওলজিতেই থাকবে, কিন্তু ও পৃথিবীটা দেখবে, ও এক্সপ্লোর করবে। এটাই তো আমাদের অ্যাজ প্যারেন্টস, আমরা তো সেটাই চাই। তাহলে যারা গুরুরা আছেন, যারা সিনিয়ররা আছেন, তাদেরও এটাই চাওয়া উচিত যে আমি ওকে যেটা শেখাবো, সে 10 বছর 15 বছর যেটা সে ছোটবেলায় শিখবে, তার ফাউন্ডেশনটা ওখানেই থাকবে। এবার তার কাছে আকাশটা খোলা হবে, সে সব গান গাইবে। যেটা পুরাবঙ্গের ঠুমরি, আমি বেগম আখতারের ঠুমরি, শোভা গুরতুজির ঠুমরি কনস্ট্যান্টলি গাই, এভরিডে গাই। তো সেটা তো আমার ঘরানার বাইরে, অফিসিয়ালি ঘরানা বলে যে লেবেলটা আছে তার বাইরে। আমি কর্ণাটিক মিউজিক শিখেছি, আমি ডক্টর এম বালমুরলী কৃষ্ণাজির কাছে শিখেছি। আমি অ্যাজ আ হিন্দুস্তানি পারফর্মার আমি আমার কনসার্টে কর্ণাটিক মিউজিক গিয়েছি, চিরকাল তিল্লানা গিয়েছি, কৃতি গিয়েছি, বর্ণম গিয়েছি। আই থিঙ্ক আই হ্যাভ ট্রাইড টু এক্সপ্যান্ড। I have been criticized, I will be criticized, but I don't sing for validation, I sing for happiness. যে যাই করুক না কেন সেই হ্যাপিনেসটা সে যে কোনো ফিল্ডে হ্যাঁ, মানে আর্টিস্ট হব অথচ ভ্যালিডেশন হবে, তাহলে তো পুরো রাস্তায় তো চাকরি করা উচিত ছিল। তাহলে কেউ একজন এসে বলতো, হ্যাঁ বস, যে হ্যাঁ তুমি ভালো করেছো, তোমার এবার স্যালারি হাইক হবে কি তোমার পোস্ট বাড়বে। এরকম তো হয় না। আমরা তো নিজের রিস্কে এই পৃথিবীতে ঢুকি এবং নিজের ভালো লাগে একটা জিনিস, নিজে বিশ্বাস করি একটা জিনিস, সেটা নিয়ে সমাজের সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো। এই স্বপ্নটা খুব সাহসী স্বপ্ন। এই সাহসী স্বপ্নটা দেখার পরে তারপরে ভীতুদের মতো ভ্যালিডেশন খোঁজার কোনো মানে হয় না। সারা বিশ্বে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে আসছে, তো সেই অ্যাটেনশন স্প্যান কমে আসার যে ফেনোমেনা, সেটা কি ক্লাসিক্যাল মিউজিক অন স্টেজ তার যে শ্রোতা বা একটা লং আলাপ, সেখানে কি কোনো ইম্প্যাক্ট ফেলছে? দেখুন, পরিবর্তন যখন যখন হয়েছে না, তখন মিউজিক সবসময় তার সাথে খাপ খাইয়েছে। আজকে 3 মিনিটের ইপি যখন হতো, তখন বড়েগন আলী খাঁ সাহেব মালকোষ, জয়জয়ন্তী, দরবারি 3 মিনিটে গিয়েছেন। এটা আজকের কথা বলছি না, এটা আমার বাবার জন্মের আগের কথা বলছি। কাজে আজকের ইনস্টাগ্রামকে দোষ দিয়ে লাভ নেই, যত দোষ নন্দ ঘোষ করে লাভ নেই। ফরম্যাট যখন যা ছিল, 3 মিনিটের জয়জয়ন্তী আজও আছে সেই রেকর্ডিং, তার মধ্যে রাগের গভীরতার কোনো ঘাটতি হয়নি। আমরা বলেছি 3 মিনিটের মধ্যেও জয়জয়ন্তীর এসেন্সটা কীরকম উনি রেখেছেন। আমরা বলেছি 3 মিনিটের মধ্যেও মালকোষের যে গভীরতা, সেটা শুনতে পেয়েছি। এখন যেটা হচ্ছে, সেটার ভালোটাকে যদি আমরা এনকারেজ না করতে পারি, তাহলে এখন ভালো কাজ হবে কি করে? ইনস্টাগ্রামে কি সবই খারাপ? ডুম স্ক্রোলিংটা খারাপ, কিন্তু আপনি বলুন তো, আপনি করেন না? আমি বলতে পারবো যে আমি করি না? সবাই করি। তা আমরা যখন জানি এটা খারাপ, অথচ আমরা করি, অথচ ইন্টারভিউতে বসে বলি এটা খুব বাজে ব্যাপার হচ্ছে, এটা খুব হিপোক্রেসি। আমি এত হিপোক্রিট নই। আপনি 90 সেকেন্ডস সময় আছে বলে আমি আলাপটা শুনবই না, এটা না করে আপনি 90 সেকেন্ডসের আলাপের 10টা রিল বানান, যে লেটস এক্সপ্লোর আলাপ ইন 90 সেকেন্ডস, লেটস সি হোয়াট 90 সেকেন্ডস আলাপ, আমি 90 সেকেন্ডস আলাপ করে আপনার মনের মধ্যে সেই প্রভাব ফেলতে পারবো কিনা, এটা দেখার সময় এসছে আমার। কারণ সিস্টেম আমরা কেউ বদলাতে পারিনি। যখন গহরজান এত বড় চোঙার মধ্যে মুখ দিয়ে ঠুমরি গিয়েছিলেন, তখন সবাই ক্রিটিসাইজ করেছিলেন, কিন্তু ওটা করেছিলেন বলে আজকে গ্রামোফোন, রেকর্ডিং, গহরজান, একটা ফিমেল মিউজিশিয়ান, ঠুমরি, সব কিছু আজকে এই গৌরবের জায়গায় আছে। কাউকে নিয়ম ভাঙতে হয়। যে সময় মহিলা শিল্পীদের শিল্পী বলা হতো না, তাওয়াইফ বলা হতো, কলাকার বলা হতো না, সেই সময় এক মহিলা ওই স্ট্যান্ডটা নিয়েছিলেন। এই গল্পগুলোর ভ্যালু আজকে আছে বিকজ ওই উদাহরণটা আছে। যা কিছু অন্যরকম, তার মধ্যে ভালো খোঁজার দায়িত্বটা আমার। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বাক্সের বাইরে কি কি পসিবিলিটিস আছে, তার ভালো মন্দ চেষ্টা করা, ফেল করা, পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, আমার মনে হয় এর নামই তো জীবন। রিজেক্ট করার নাম জীবন নয়, এমব্রেস করার নাম জীবন। চেঞ্জেস, চ্যালেঞ্জেস, এগুলোর মধ্যে ভালো কি আছে তা খুঁজতে পারি। আজকে ইউটিউব বলুন, এই পুরো ডিজিটাল প্ল্যাটফর্মটা বলুন, এটা ইন্ডিয়ান বা ইউনিভার্সালি, স্পেশালি ইন্ডিয়া বলবো, কারণ ইন্ডিয়ান মিউজিকটা তো অনেক বছর ধরে একটা ফিল্ম মিউজিক প্রিডমিনেন্ট ইন্ডাস্ট্রি ছিল। এখন আমরা গর্বের সাথে বলতে পারছি এটা ফিল্ম মিউজিক ড্রিভেন ইন্ডাস্ট্রি নয়। এটা কত বড় একটা পাওয়া বলুন তো। আগে একটা ডেমো ক্যাসেট নিয়ে মানুষকে
দৌড়ে দৌড়ে ঘুরতে হতো যে আমার একটা ক্যাসেট করো, আজকে HMV-কে গিয়ে বলতে হলো আমার একটা অ্যালবাম বার করো, আমার একটা ক্যাসেট বার করো। আজকে একটা চ্যানেল আছে, আজকে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেখানে দাঁড়িয়ে আছে, শুধু ক্লাসিক্যাল নয়, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আজকে যেখানে দাঁড়িয়ে আছে থ্যাঙ্কস টু দ্য ডিজিটাল স্পেস, এটা আমাদের গত কত জেনারেশনে আমরা কেউ দেখিনি, এটা আমরা জানি না যে কারোর কাছ থেকে টাকা চাইতে হয় না, কারোর কাছে গিয়ে একটা তার প্ল্যাটফর্মটাকে চাইতে হয় না, ভিক্ষে চাইতে হয় না ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানদের। এই গৌরবের জায়গাটা আমরা সেলিব্রেট করব না আমরা বলবো না 90 সেকেন্ডসের মধ্যে কি করে করব? নেগেটিভ দেখাটা একটা চোখ। আমার যেটা নিজস্ব এক্সপ্রেশন, যেটা বরোড নয়, কপিড নয়, সেইটাকে আমি উইথ অল ইটস ট্রুথস অ্যান্ড অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি আমি আমার আজকের বেস্ট ভার্জনটা আই উইল পুট ইট অ্যাক্রস। তারপরে আই ক্যান বি লাইকড অর ডিসলাইকড, বাট আই ক্যানট বি ইগনোরড। I think that's the success of art. When you cannot be ignored, you have arrived.